বিদ্যার মধ্যে ভালোবাসার আবির্ভাব ঘটে এবং প্রফেসর বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে সবার সামনে বাড়ির মাঝখানে ঠাটির চড় মারে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি বিদ্যা সবার জন্য অবশেষে মোচার ঘন্ট বানায় চিংড়ি মাছ দিয়ে। এবং শ্রীময়ী বলে, তুমি কি পারবে আদেও? তুমি তো শুধু বায়োলজি ক্লাস বোঝো, মানুষকে মারা ধরা কেটে কুটে এসব দেখা, তুমি এসব ছাড়া কিছু বোঝো? তখন স্ত্রীময়ীকে বিদ্যা বলে, সেটা আমার ব্যাপার, আমি করছি, দেখে নাও। তারপরে পেছন থেকে সেখানে রাজদীপ চ্যাটার্জি এসে উপস্থিত। সে বলে, তুমি কি করছো আমার কিচেনে? তোমার স্পর্ধা কত, এখানে এসছো তুমি? তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, বেরিয়ে যাও এখান থেকে। তখন বিদ্যা বলে, আপনি বেরিয়ে যান, একবার খেয়ে দেখবেন আমার হাতে রান্না, তারপর বলবেন। তখনই সেখানে ত্রিধা চ্যাটার্জি আসতে বলে যে, কী করছো ওই মেয়েটা রান্নাঘরে, ওকে ওখান থেকে তাড়িয়ে দিন। তারপরেই বাড়ির লোক এসে একটি চিঠি দেয় অবশেষে রাজদীপ চ্যাটার্জির হাতে। রাজদীপ চ্যাটার্জি সেটা পৌঁছে থাকে জোরে জোরে। তখনই বিদ্যা সেখানে এসে বলে, কি দেখি চিঠিটা? বিদ্যা সেই চিঠিটি হাত থেকে নিয়ে নেয় রাজদীপের, এবং তাতে 40% মার্ক পেয়ে একটি ছেলে ঘুষ দিয়ে 2 লাখ টাকা অ্যাডমিশন নিতে চায় কলেজে। রাজদীপ চ্যাটার্জির মুখের ওপরে বিদ্যা সেই কাগজটি ছিঁড়ে ফেলে দেয় এবং বলে, এসব রাস্কেল ছেলেদেরকে অ্যাডমিশন দেওয়া যাবে না। বিদ্যার ওপর ক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে এক ঠাঁটি চড় মারি বিদ্যাকে রাজদীপ চ্যাটার্জি। বলে, তুমি কি করে ভাবলে বলো তো? তুমি এ বাড়িতে কাউকে কোনো কিছু না বলেই হঠাৎ ঢুকে পড়লে, জোর খাটাচ্ছ, তারপরে এসে আমার ওপরে আবার এইসব। তখনই সে ফোন করে বলে, ফর্মটা ফিল আপ করে দাও। কলেজে যে নতুন ছেলেটি 40% মার্কে অ্যাডমিশন নেবে বলেছে, তাকে ভর্তি নিয়ে নাও, আমি পারমিশন দিচ্ছি। বিদ্যা পাশ থেকে এসে সঙ্গে সঙ্গে ফোনটা জোর করে কেড়ে নেয় রাজদীপ চ্যাটার্জির কাছে। রাজদীপ চ্যাটার্জি বলে, কি করছো কি তুমি? ফোনটা নিও না, আমি কথা বলছি তো। বিদ্যা ফোনটা নিয়ে বলে, হবে না, ওই ছেলেটি আমাদের কলেজে অ্যাডমিশন নেবে না। যদি ওকে অ্যাডমিশন দেয়, তাহলে ওই কলেজ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দেবো। তারপরে এই ফোন কেটে শ্রীময়ীকে বলে, রাজদীপ তাড়াতাড়ি খেতে দাও। ডাইনিং টেবিলে গিয়ে সবাই মিলে বসে খাবার শুরু করলেই সার্ভ করতে চায় প্রফেসর বিদ্যা ব্যানার্জি তার মোচার ঘন্ট। সেটা দেখে রেগে রাজদীপ চ্যাটার্জি সঙ্গে সঙ্গে সেই মোচার ঘন্ট ছুঁড়ে ফেলে দেয়, মানে এই বিচ্ছিরি খাবার আমি কোনো দিনও খাবো না। কে সাহস দিল তোমাকে আমার কিচেনে ঢোকা? তোমাকে বৌমা হিসেবে আমি কোনো দিনই মানিনি। তারপরেই রাজদীপের কলার চেপে ধরে বিদ্যা বলে, তুমি আমাকে মেনেছো কি মানোনি সেটা পরের কথা, কিন্তু তুমি খাবার ছুঁড়ে কী করে ফেললে? খাবার লক্ষ্মী হয়, লক্ষ্মী কোনো দিন ছুঁড়ে ফেলতেন। তারপর রিত বলে, তুমি আমাকে খাও, আমি খাবো তোমার হাতে রান্না। বাবা হয়তো খায়নি, বাবা বুঝতে পারেনি তোমার হাতে রান্নার টেস্টটা। কি সুন্দর একটা স্মেল আসছে, এই গন্ধেই মনে হচ্ছে পেটটা ভরে গেল। তাড়াতাড়ি দাও, নাহলে যে না খেয়েই তোমার গন্ধ শক্তি শক্তি খাবারের পেট ভরে যাবে আমার। তখন রাজদীপ চ্যাটার্জি দূর থেকে সবটা দেখতে থাকে এবং সেও গন্ধটা অনুভব করতে থাকে। তার মনে মনে ভাবে, রান্নাটা হয়তো খুব সুন্দর হয়েছিল, মিস্টেক করে ফেলেছি আমি না খেয়ে, রাগ দেখানো উচিত হয়নি আমার। তারপরেই ত্রিধা চ্যাটার্জি এসে বলে, একটু খাও না, মেয়েটা খুব সুন্দর রান্না করে, সত্যি খুব টেস্টি হয়েছে। তোমাকে বলছি আমি, তুমি যেটা করলে ভুল করলে। ও ঠিকই বলেছে, খাবার ছুঁড়ে কোনো দিন ফেলে দেয়? তোমার বয়স হয়ে গেছে, তুমি এটা কবে থেকে শিখবে? নিজের রাগের উপরে কন্ট্রোল করতে শেখো। কেন এইসব করো খামোকা মেয়েটাকে কষ্ট দিয়ে? সভ্য ভদ্র মেয়ে, ওয়েল এডুকেটেড, তাকে বাড়িতে এনে মেনে নাও, ধুমধাম করে বিয়ে দিয়ে পুরো বিষয়টা শেষ করে নাও। রাজদীপ বলে, কোনো দিনও নয়, আমি বিদ্যাকে কোনো দিনও মানতে পারবো না। যেই মেয়েটি আমাকে বারংবার ছোট করেছে, যে আমাকে নিচু করতে কোনো কাসার ছাড়েনি, আমি সেই মেয়েটাকে মানব? তোমার মনে হয় ত্রিধা আমি সহ্য করতে পারি না? আমার দেখলে বিদ্যাকে গায়ের মধ্যে কেমন যেন একটা জ্বালা হয়। তারপরেই আমরা দেখব রাজদীপ চ্যাটার্জি তার ঘরের ভিতরে চলে যায়, আর ত্রিধা গিয়ে বলে, বিদ্যা কিছু মনে করো না, অ্যাকচুয়ালি বিষয়টা অনেক দূরের তো, তাই একটু মেনে নিতে সময় লাগবে। আর রাজদীপ চ্যাটার্জি মানুষটা ভালো, শুধু একটু রেগে যায়, তাই ওনার রককে একটু কন্ট্রোল করতে পারে, বোঝাতে পারলে সব ঠিক হয়ে যাবে। তার জন্য একটু সময় লাগবে, তাছাড়া কিচ্ছু না। বোঝার চেষ্টা করো, শুধু সময়, ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যাবে। তারপরে রাজদীপ চ্যাটার্জি বলে, এদিকে ঘরের ভিতরে সে কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে,
আমার বিরক্ত লাগছে। তুমি তোমার মেয়েকে বুঝিয়ে এখান থেকে বাড়িতে নিয়ে চলে যাও। কেন মেয়েটিকে এখানে রেখেছো? হ্যাঁ? তখনই কাশ্যপ বলে, "আমি তো ফোন করেছিলাম, ওকে বললাম চলে আসতে। কিন্তু ও আসলো না। আমি কোনোভাবেই ওকে রাজি করাতে পারছি না বাড়িতে ফিরিয়ে আনার জন্য। বারবার ওকে বলেছি। কিন্তু কি হচ্ছে? ও কি আসছে?" এখন ওর সুর অন্যরকম গাইছে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, "কি? কি বলছে?" তখনই কাশ্যপ বলে, "ও তো ওর মায়ের সোনা গহনা সব ফেরত নিতে চাইছে। আমার ও ফাগুনের মায়ের সাথে ঝগড়া সৃষ্টি করছে। তোর সাথে বারবার আমাকে সন্দেহ করছে। কি হচ্ছে সত্যি বুঝতে পারছি না। বিদ্যার মাথায় কোনো একটা প্ল্যান চলছে, ভয়ঙ্কর প্ল্যান, যেটা আমারও মাথায় ঢুকছে না। আমার মনে হচ্ছে বিদ্যা খুব শার্পলি কাজটা করছে। ও এত সহজে তো হার মানার মেয়ে নয়। এই কেসটা ও কিছু একটা টার্ন ঘোরানোর জন্য চেষ্টা করছে। আমার মনে হচ্ছে কোর্টে যে হিয়ারিংয়ে কেসটা চলছিল, বিদ্যা আসলে ওই বাড়ির বৌমা নয়, সেটা কিন্তু বিদ্যা জিতবে। এটা আমি ড্যাম শিওর।" তখন রাজদীপ চ্যাটার্জি বলে, "কেন? আমি তো মেনে নিইনি।" তখনই কাশ্যপ বলে, "তুমি যখন মেনে নাওনি সেটা নয় হলো, কিন্তু তোমার বৌমা, সে তো সবার মন জগিয়ে নিচ্ছে। তোমার বাড়ির নিজের বউ ত্রিধাকে মন চকিয়ে নিয়েছে। তোমার বাড়ির ছেলে রিত, তারও মন চকিয়ে নিয়েছে। তারা এভিডেন্স দিলে ধীরে ধীরে মানতে বাধ্য। অলরেডি তোমার বাড়িতে বিদ্যা ঢুকে গিয়েছে। আর কোনো উপায় নেই। আমার যেটা মনে হচ্ছে বিদ্যা তোমার বাড়িতেই থেকে যাবে। ওই বাড়ির বৌমা ট্যাগটাও নিয়ে নিয়েছে। তাই আমার মেয়েকে আর স্বপ্ন দেখানোটা বেকার।" তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, "আমি কে কী স্বপ্ন দেখলো, কে কী করলো, আমার আর কিচ্ছুতে যায় আসে না। আমি আমার হোস্টেলটা ভেঙে সেখানে বিল্ডিংটা সৃষ্টি করতে চাই। সেটা কবে যে আমি স্থাপন করব, আমি নিজেও বুঝতে পারছি না। তাই একটু সময়ের অপেক্ষা। ঠিক আমি ওকে সরিয়ে দেবো রাস্তা থেকে। বিদ্যার মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই ও রাজদীপ চ্যাটার্জির বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কাশ্যপ বলে, "তুমি ওর কিচ্ছু করতে পারবে না। ও ইচ্ছাকৃতভাবে বাড়িতে গিয়েছে। আর বিদ্যা যখন ওই বাড়িতে নিজেই গিয়েছে, ওকে অন্য কেউ বাইরে বের করতে পারবে না। একমাত্র ও যদি নিজে বার হয়, তাহলেই সম্ভব সেটি। তুমি বুঝতে পারছো? রাজদীপ, এতটা সহজ নয় বিদ্যাকে ফাঁসানো। বিদ্যা খুব চালাক। আর সেই চালাকির এফেক্ট তুমি দেখতে পাবে। বিদ্যা ঠিক কী কী করতে পারে বুঝতে পারবে। আমি ওকে দেখেছি খুব কাছ থেকে। তাই আমি জানি ও এত সহজে হার মানবে না।" তারপরে কাপিল বলে, "হ্যাঁ, বিদ্যা একটা বিশাল বড় ফাঁদ বানিয়েছে। তাতে ধীরে ধীরে আমরা সবাই ফাঁসতে চলেছি। ও ওই বাড়িতে ঢুকেছে, হোস্টেলটাকেও সেভ করবে, উইথ ওই বাড়ির বৌমা ট্যাগটাও নিজের মাথায় নিয়ে নেবে। সব দিক দিয়ে রাজদীপ চ্যাটার্জি ও কাশ্যপ চ্যাটার্জি হেরে যাবে ওই মেয়েটির কাছে। ও আলাদাই বুদ্ধির চাল চেলেছে।" তারপরেই আমরা দেখব রাজদীপ চ্যাটার্জি তো এই কথা শুনে আরও তার মাথা গরম। সে বুঝতে পারে না কি বলবে। সে বলে, "ফোন রাখো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমি বুঝতে পেরেছি, এখানে অন্য কাউকে লাগাতে হবে।" তখনই কাশ্যপ বলে, "এখানে কাউকে লাগালে হবে না। গুন্ডা দিয়ে বিদ্যাকে শায়েস্তা করা যাবে না। বিদ্যাকে শায়েস্তা করতে গেলে কূটনৈতিক চালের দরকার। আর সেটা আমার মধ্যে নেই রাজদীপ চ্যাটার্জি, সেটা আপনিই একমাত্র পারবেন।" তারপরে রাজদীপ চ্যাটার্জি ফোন রেখে ভাবতে থাকে, উল্টো থেকে বিদ্যা ব্যানার্জিকে ত্রিধা নিজে হাতে করে গালে তুলে খাওয়ায়। আর বলে, "বৌমা, তুমি রাগ করো না। রিত, তুই ওকে নিয়ে যা। ঘরের ভিতরে যত্ন করে ওকে একটু বোঝা। তোমাকে একটু একটু করে হয়তো সময় লাগবে বাড়ির সাথে মানিয়ে চলতে। কারণ তোমার এই বাড়ির প্রত্যেকটি ব্যক্তি ঘৃণা করে। রাজদীপ চ্যাটার্জির সাথে তুমি লড়াই করছো, তাহলে তোমাকে তো একটু প্রবলেম ফেস করতেই হবে।" তখনই আমরা তো বিদ্যার চোখে জল থাকে। সে নিজের শ্বশুরের হাতে মার খাওয়ার কারণে কান্না করছে। সে বলে, "আমি পারলে নিজেও একটা চাপকে দিতে পারতাম রাজদীপ চ্যাটার্জির মুখে, কিন্তু আমি সেটা করিনি। আমি আমার শিক্ষা, গুণ ও সম্মান যথাযথ বজায় রেখেছি। কিন্তু কিন্তু রাজদীপ চ্যাটার্জি কী করলো? তিনি আমার গায়ে হাত তুললো। আমার শ্বশুর হওয়া সত্ত্বেও আমার গায়ে হাত, এটা আমি মানতে পারছি না। খুব খারাপ লাগছে।" তখনই ত্রিধা বলে, "ব্যক্তিটি কি করছে সত্যি তার মাথা কাজ করছে না। আসলে হোস্টেলটা না ভাঙা পর্যন্ত ওনার মাথা ঠিক হচ্ছে না। আর সেইটা তুমি বারবার বাধা দিচ্ছ। কোটি টাকার ডিল না, অনেক ইনভেস্টর লাগিয়ে রেখেছে। এবার যদি কাজটা সাকসেসফুল না হয়, উনি তো প্রবলেমসে পড়বে। তাই ভয় পেয়ে হয়তো কি করবে সেটা বুঝতে পারছে না, ঘাবড়ে উঠেছে। যাই হোক, আমি একটা কথা তোমাকে সোজাসাপটা বলে দিচ্ছি, রাজদীপ চ্যাটার্জি মানুষটা ভালো। তুমি ওকে যদি বোঝাতে পারো আর ঠিক করে ওকে যদি নিজের রাস্তায় ফেরত আনতে পারো,
তুমি অনেক কিছু করবে রাজদীপ চ্যাটার্জির সাহায্যে বিদ্যা। তাই একটু ধৈর্য ও বুদ্ধির সাথে কাজ করো। আমি শিওর তুমি একমাত্র মানুষ যে পারবে রাজদীপ চ্যাটার্জিকে সঠিক পথে ফিরিয়ে আনতে। আমার তোমার উপরে সর্বক্ষণ ভরসা আছে। তারপর রিত খাওয়া দাওয়া হয়ে গিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে নিজের স্ত্রীকে ঘরের ভিতরে নিয়ে যায়। বলে, তুমি যে ফাইলটি চেয়েছিলে আমি নিয়ে এসেছি। হেড মেম্বারের লিস্ট এই দেখো, কলেজের প্রত্যেকটা ব্যক্তির সমস্ত নাম আমি নিয়ে এসেছি। এর মাঝখানে আরও একটা বড় ইনভেস্টর আছে। তুমি যে একটা লোককে মেরেছিলে মনে আছে, সেই শ্রাবণের বন্ধু মাঝখানে পড়ে এসেছিল ন্যাকাশে, যে নতুনভাবে কলেজে অ্যাডমিশন নেবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তুমি যাকে মাটিতে ফেলে মারধর করেছিলে, সেই ছেলেটার বাবা প্রচুর টাকা ইনভেস্ট করে রেখেছে, সেই কলেজের সবথেকে বড় ইনভেস্টর। তাই আমার মনে হচ্ছে এই সব কিছু তারই কলকাঠি। সে নড়াচ্ছে আমার বাবা কাশ্যপ ব্যানার্জি, সবাই নাচছে তার কলকাঠির ইশারায়। তাই তাকে আগে খুঁজে বার করতে হবে, তার কর্মকাণ্ড কী আছে সেগুলোকে বন্ধ করতে হবে বিদ্যা। তাহলেই তুমি পারবে এই হোস্টেল ভাঙার পুরো গোড়ার কাঠিকে শেষ করতে। বিদ্যা তখন বলে, আমি তো ওই জন্য তোমাকে লিস্টটা আনতে বলেছিলাম। এবার দেখো বিদ্যা ব্যানার্জির খেলা, সেটি কি করতে পারে, কী কী তার দ্বারা হয়। তারপরে বিদ্যা সমস্ত লিস্ট নিজের হাতে তুলে নিয়ে একে একে সবটা ভেরিফাই করতে থাকে। সে দেখতে থাকে যে কার কার নাম আছে, এবং সে সেটি ফোনে ফটো তুলে নেয়। তখন রিত বলে, আমি একটা কথা বলবো, আমি তো আমার কাজ করে ফেললাম, কিন্তু তুমি এবার আমাকে কিছু দেবে না? তখনই বিদ্যা এক ঝলকে তাকিয়ে থাকে এক টানা বিদ্যা তার হাজবেন্ডের মুখের দিকে। লুকিয়ে লুকিয়ে যেন একটা কেমন মনের মধ্যে হাসি, একটা ভালোবাসা, দুজনের মধ্যে একটা যেন নতুন প্রেম সৃষ্টি হচ্ছে। বিদ্যা ধীরে ধীরে তার প্রতি গলে যাচ্ছে। আর রাজদীপ আস্তের ওপরে হাত ধরে বিদ্যা তাকে কাছে টেনে নেয় এবং তার মুখে একটা চুমু খায়। তারপরেই মুখটা সরিয়ে নিতে চায় বিদ্যা, কিন্তু রিত তো ছাড়ার ছেলে নয়। সে ধরে নিয়ে কাছে টেনে অবশেষ বিদ্যাকে বলে, আমি তোমার জন্য এত কিছু করছি, এই সারা পৃথিবী আমি তোমার হাতের মুঠো এনে দিতে পারি, শুধু তুমি আমার সাথে থাকো, আমাকে ভালোবাসো, আর আমারই সাথে সমস্ত কিছু করো বিদ্যা। আমি তোমার বলতে আর কিচ্ছু ভাবতে চাই না। বিদ্যা আমার সাথে থাকলে আমি সব লড়াই জিতে যাব।